বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হলো হজ যাত্রা। সোমবার রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটে জেদ্দায় গেছেন 398 জন হজযাত্রী। তবে ভিসা জটিলতার কারণে হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। সৌদি এয়ারলাইন্সে বেসরকারি প্রথম ফ্লাইটের 405 জন হজযাত্রীর মধ্যে যেতে পারেননি 7 জন। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 4180 জন যাত্রী। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। এবছর 87,100 হজযাত্রীর মধ্যে 70,000 ভিসা হয়েছে। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইট পরিচালনা করবে। সবশেষ ফ্লাইট 31 মে। আমাদের জীবনের যত গুনাহ আছে আমরা ওইখানে গেলে আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে, পরিবারের সবার গুনাহ মাফ করে, দেশবাসীর জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কোনো সমস্যা হয় নাই। এই আর কি, সবার জন্য দোয়া করি, সবাই আল্লাহকে ভালো রাখুক। আত্মীয় স্বজন যারা গেছেন ওনাদের সাথে আমরা এসেছিলাম, তখন ভিতরে লোকজন চলে আসতো, অনেক ক্রাউড থাকতো, বেশ আমার কাছে ভালোই মনে হচ্ছে আর কি। প্রথম দিনের 10 ফ্লাইটে প্রায় 300 হজযাত্রীর ভিসা হয়নি। এমন জটিলতায় হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। এর মাঝেই চলতি বছরে হজ ফ্লাইট উদ্বোধন করেছে ধর্ম মন্ত্রণালয়। যদিও ধর্ম উপদেষ্টা জানিয়েছেন ভিসা জটিলতায় যারা যেতে পারেননি তাদের যাত্রা পরবর্তীতে নিশ্চিত করা হবে। প্রায় ৪৫ দিনের জন্য প্রিয়জন ছেড়ে বের হয়েছেন হজযাত্রীরা। উদ্দেশ্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া আর পবিত্র কাবা তাওয়াফে ক্ষমার জন্য ফরিয়াদ জানানো। তবে ভিসা জটিলতায় হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। সোমবার দিবাগত রাত 2:15 সৌদি এয়ারলাইন্সে বেসরকারি 405 জন হজযাত্রীর মধ্যে যেতে পারেননি 7 জন। একইভাবে সরকারি ব্যবস্থাপনার প্রথম 3 ফ্লাইটে ভিসা হয়নি 11 জনের। সব মিলিয়ে প্রথম দিনে 10 ফ্লাইটে যাত্রা অনিশ্চিত প্রায় 300 জনের। এই যে ভিসা হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সৌদি আরব এদের কোনো মেসেজ দিচ্ছে না। আজকে অনেকে আমাদের সাথে যাচ্ছে, 2 জন যেতে পারছে না, তারা বাড়ি ফিরে যাচ্ছে। এখানে আসে যদি ফিরে যেত অনেকটা মনে কষ্ট, এজেন্সির প্রতি মনে কষ্ট, বা যারা নিতে আছে ওনাদের প্রতি কষ্ট, সৌদি আরবের প্রতি কষ্ট। এমন বাস্তবতার মাঝেই সোমবার সন্ধ্যায় উদ্বোধন করা হয় হজ ফ্লাইট। দ্রুত সমস্যার সমাধানে সহযোগিতা চেয়েছে এজেন্সিগুলোর সংগঠন হাব। সরকারিভাবে 68 এরকম হজযাত্রীর বিশেষ সমস্যা ছিল, বেসরকারিভাবে প্রায় 250 থেকে 300 জন। তার মধ্যে কিছু সমস্যার সমাধান হয়েছে সরকারিভাবে যারা ছিলেন, এবং বাকিগুলো তারা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি শিগগিরই এই সার্ভার জটিলতাটা কেটে যাবে। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন সার্ভারের সমস্যায় ভিসা নিয়ে জটিলতা হয়েছে। প্রত্যেক হজযাত্রীর যাত্রা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। ওনাদের প্রেশারের কারণে ওই সার্ভারে কাজ করছে না, এটা হয়ে যাবে। হয়তো দেখা যাবে যে কাল সকালে এসে যাবে, কালকের ফ্লাইটে যাবে। প্রতিদিন ফ্লাইট যাচ্ছে, অসুবিধা হবে। সার্ভারে কাজ না করে তো টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল প্রবলেম। তো আমরা সচেতন থাকবো, আমরা ওনাদেরকে জানাবো যাতে ওনারা ফেরত না যান। চলতি বছর 87,100 হজযাত্রীর মধ্যে 70,000-এর ভিসা হয়েছে। এবার বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইট পরিচালনা করবে। সবশেষ ফ্লাইট 31 মে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরব থেকে 70 জন প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের ফ্লাইট। ফিরে আসার প্রবাসীদের দাবি, বৈধ অনুমতিপত্র থাকার পরও গ্রেপ্তার করা হয় তাদের। বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। আইনিভাবে সহায়তা না করে তাড়াহুড়ো করে দেশে পাঠানোয় রিয়াদে বাংলাদেশের দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দেশে ফেরার পর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে এসব প্রবাসী। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা, যাদের মধ্যে অনেককেই ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। এতগুলা টাকা দিয়ে গেলাম, আমাদের কোনো লাভ নাই। আমাদের যা হইছে পরিশ্রম করে গেছি ভাই। ওইখানেও লাঞ্ছিত, ওইখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমি 11 দিন জেল খাটে এখানে এখন আইছি। 6,250 টাকা নিচে আমার থেকে কফিলে। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4 বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে কর্মসূচি পালন করে মুগদা, শাহজাহানপুর, সবুজবাগ ও খিলগাঁও শাখার নেতাকর্মীরা।
এ সময় এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার। যারা গণহত্যা চালিয়েছে এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এনসিপি আন্দোলন গড়ে তুলবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে নেতারা বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না, সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এবং অন্য রাজনৈতিক দলগুলো। ফ্যাসিস্টদের ঠিকানা কখনোই বাংলাদেশে হতে পারে না। তাদের এই দেশ থেকে বিতাড়িত রায় আমাদের আপামর জনতা 5 তারিখে দিয়ে দিয়েছে। নিষিদ্ধকরণ এবং তার দ্রুত বিচার বাস্তবায়ন করুন। আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে একটি বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল অনুষ্ঠিত করি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ খুবই উচ্ছ্বসিত। নারায়ণগঞ্জ আদালতের এজলাস থেকে বের করার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মেরে ধাওয়া দিয়েছেন আইনজীবীদের একাংশ। সোমবার বিকেলে মামলা শুনানি শেষে আদালতের এজলাসের ফটকে এই ঘটনা ঘটে। সোমবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে তাকে হাজির করা হয়। জুলাই আন্দোলনে নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হয়। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শুনানি শেষে পুলিশ নিরাপত্তায় আদালত থেকে নেয়ার সময় তাকে কিল ঘুষি মারেন বিক্ষুব্ধ আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ব্যাটারি চালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। উদ্ভাবকদের দাবি, নতুন নকশাটি সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। এটি তৈরি করতেও বর্তমান ব্যাটারি রিকশার সমান খরচ হবে। নতুন মডেলের রিকশাকে শিগগিরই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি। তুলে নেওয়া হবে পুরনো রিকশা। রাজধানী সহ সারা দেশেই সড়ক ব্যবস্থাপনায় বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত রিকশা। নিবন্ধনহীন এ যানটির প্রশিক্ষণহীন চালকের বেপরোয়া আচরণের কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। বিভিন্ন সময় ব্যাটারি রিকশার বিকল্প নানা উদ্যোগের প্রস্তাব দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। 2022 সাল থেকে নিরাপদ রিকশার নকশা তৈরির কাজ করছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। দেখতে সাধারণ ইজি বাইকের মতো নতুন রিকশায় 16টি বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। থাকছে হেডলাইট, লুকিং গ্লাস, ইন্ডিকেটর, ছাউনি ও কাচের উইন্ডশিল্ড। এটার যে 1.5 লাখ টাকা দাম বলছি তার প্রায় 50% দাম হচ্ছে ব্যাটারির। 3 হুইলার সিএনজি কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এবং সেই গাড়িগুলোর দাম হচ্ছে 4 লাখ 4.5 লাখ টাকা গাড়ির দামে। সো তার প্রেক্ষিতে আমার মনে হয় এটা একটা ভালো মার্কেট পজিশনে। বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা রাস্তায় নামাতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাজারে যারা প্রোডিউসার তারা তো রেডি, ট্রেনিংগুলো চলবে, তারপরে যারা ট্রেনিং নেন তারা আমাদেরকে অ্যাপ্লাই করবেন বাহনের জন্য। ট্রেনিং সার্টিফিকেট দেখে আমরা বাহন কিনবেন, আমরা তখন ইয়ে করে দেবো কোন জায়গায় চালানো যাবে সেই কোটা ধরে সেই অবস্থা ধরে আমরা ইয়ে দেব। নতুন এই রিকশায় সর্বোচ্চ গতি উঠবে ঘন্টায় 30 কিলোমিটার। এর 3টি চাকাতেই হাইড্রোলিক ব্রেক ব্যবহার করায় নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন বুয়েটের উদ্ভাবকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 34 বছর পরও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ভয়াল স্মৃতি তাড়া করছে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলের বাসিন্দাদের। 1991 সালের এই দিনে ঘূর্ণিঝড় ম্যারিয়ানের আঘাতে প্রাণ হারান প্রায় 1.5 লাখ মানুষ। ঘরবাড়ি হারান কোটি মানুষ। বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়। তবে সরকারি বিভিন্ন সংস্থা বলছে, উপকূলীয় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও সচেতনতা বাড়ায় বর্তমানে ঝড়ের ক্ষয়ক্ষতি কয়েক গুণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। 1991 সালের 29 এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মেরিয়ান। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 225 কিলোমিটার আর 12 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ম শামসুল ইসলাম এক রাতেই হারান 16 স্বজনকে। 16 জন আমরা তাদের লাশও পাইনি। এমনকি আমার জ্যাঠাতো ভাই আবুল ফয়েজ নাম, সে যখন আমার সামনে থেকে ভেসে যাচ্ছিল তার 2 কাঁধে তার একটা ছেলে আর একটা মেয়ে, দুজনকে কাঁধে নিয়েই সে খরস ভেসে যাচ্ছিল। প্রলয়ঙ্করী সে দুর্যোগে স্বজন হারান বৃহত্তম চট্টগ্রামের এমন হাজারো পরিবার। সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা,
আর কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপকূলে প্রাণ হারান অন্তত 1,39,000 মানুষ। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন 1 কোটি মানুষ। আমরা সবগুলো বেশে আমি হঠাৎ করে একটি গাছের আশ্রয় নিয়েছি, ওখানে আমি বেঁচে আসছি। সকালে দেখছি আমি বেঁচে আর কেউ বেঁচে নেই। আমার বাবা বললো যে উনি ঘূর্ণিবাগে পড়ে গেছে, ওনার কাছ থেকে আমার ভাইটা মানে হাতছাড়া হয়ে গেছে এবং ওই ভাইকে কিন্তু আমরা এখনো পাইনি। দেশে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে দাবি প্রশাসনের। উপকূলীয় জেলা উপজেলায় বাঁধ নির্মাণ সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্তমানে আমরা কম্পারেটিভলি অনেক ঝুঁকি মুক্ত অবস্থায় রয়েছি। এটার কারণ যদি আমরা বলি, মূলত বিগত 8 থেকে 10 বছর ধরে আমরা সাস্টেইনেবল এমব্যাঙ্কমেন্টের দিকে মনোযোগ দিচ্ছি। 91 ঝড়ের পর উপকূলীয় এলাকায় অনেকদিন লবণাক্ততার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। সরকারি হিসেবে সেই মহা দুর্যোগে আর্থিক ক্ষতি হয় $1.5 বিলিয়ন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঝিনাইদহ সদরে ধান খেতে মোহাম্মদ আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে গারামারা গ্রামের নলবিলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যান কৃষক মোহাম্মদ আলী। রাতে স্থানীয় কৃষকরা মন্টু মিয়ার ধানের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মোহাম্মদ আলীর ঘাড় ও নাভির উপরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। দেশের অন্যতম নদী সুরমা, সেই নদী এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। অর্ধশতাধিক স্থানে বর্জ্য ফেলায় সুরমা রূপ নিয়েছে মরা নদীতে। ময়লা আবর্জনায় ভরাট হওয়ায় বর্ষাকালে সৃষ্টি হচ্ছে বন্যা। সিটি কর্পোরেশন বলছে, জনগণের অসচেতনতার কারণে সুরমার দূষণ বন্ধ করা যাচ্ছে না। ভারতের বরাক নদী থেকে সৃষ্ট সুরমা নদীর দৈর্ঘ্য 249 কিলোমিটার। দূষণ আর উজান থেকে নেমে আসা পলির কারণে এমনিতে হুমকির মুখে দীর্ঘতম এই নদী। বাসাবাড়ির বর্জ্য থেকে শুরু করে বাজারের আবর্জনাও ফেলা হচ্ছে সুরমাতে। এতে নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তলদেশ ভরাট হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমছে, তাই বর্ষায় বন্যার কারণ হয়েছে নদীটি। নদী পাড়ের অর্ধশতাধিক স্থানে জমেছে আবর্জনার স্তূপ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিজ উদ্যোগে ময়লা আবর্জনা পরিষ্কার করলেও মিলছে না সুফল। এটা কোনো এক ব্যক্তিকে, একটা ক্লাসকে দূষিত করা যাবে না। আমরা মোটা দাগে বলতে পারি যে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এই ব্যাপারটা দেখতেছে না, কিন্তু আমি সিটি কর্পোরেশন বলে আমার নিজেকেই অপমান করতেছি, কারণ আমি নিজেই এর জন্য দায়ী। পরিবেশবিদরা বলছেন, আবর্জনা ছাড়াও নদীর তীরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা দূষণের অন্যতম কারণ। আবর্জনা যারা ফেলে তাদেরকে চিহ্নিত করে যে সমস্ত জায়গাতে আবর্জনা ফেলা হয় সেখানে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগিয়েও দেখা যেতে পারে কারা ফেলছে, এবং তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হলে তখন দেখা যাবে যে একটা ফলাফল আসছে। সিটি কর্পোরেশন বলছে, প্রতিদিন সংগ্রহ করা ময়লা আবর্জনার চেয়ে 5 গুণ বেশি ময়লা ফেলা হয় নদীতে। ডাস্টবিন বা ভ্যান গাড়ির অভাব। আমরা রিসেন্টলি 587টা সম্ভবত আমরা টেন্ডার করেছি ভ্যান গাড়ির জন্য, এর মধ্যে 200টা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছি। পর্যায়ক্রমে আরও বাকিগুলো আমরা হ্যান্ডওভার করব। এগুলো একটা আমার মনে হয় একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আনবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তথ্য অনুযায়ী সিলেটের 4 জেলায় নদী আছে 134টি। তবে দখল দূষণে শতাধিক নদীর অবস্থান এখন সংকটাপন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙন সহ নানা কারণে শ্রেণীকক্ষ সংকটে নদীর তীর এলাকার অনেক স্কুল। এসব স্কুলে ব্যাহত হচ্ছে পাঠদান, লেখাপড়ায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এতে স্কুলগুলোতেও কমছে শিক্ষার্থীর সংখ্যা। প্রায় 5 বছর আগে যমুনার ভাঙনের মুখে সরিয়ে নেওয়া হয় বগুড়ার সারিয়াকান্দির নিজ কর্ণিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন স্কুলটির 6টি শ্রেণীর পাঠদান চলছে অস্থায়ী একটি শ্রেণীকক্ষে। প্রশাসনিক কাজে একই কক্ষে বসেন শিক্ষকরাও। এখানে এসে আমরা অস্থায়ীভাবে 2টি ঘর করি। এই 2টি ঘরেই আমরা 6টি ক্লাস নেই এবং আমরা শিক্ষকরাও এখানেও বসি। আমার বিদ্যালয়টি 5 বছর আগে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা বাঁধে অবস্থান করতেছি।
সংকটে ধুঁকছে খোর্দবলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। স্কুলটিতে 2 জনের বেঞ্চে বসতে হয় 5 জন শিক্ষার্থীকে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত আরো অনেক স্কুলেই আছে এমন সমস্যা। আমরা ছাত্রছাত্রী অনেক, তাই আমাদের প্রতি বেঞ্চে 4-5 জন করে বসতে হয়। এই শ্রেণীকক্ষে 11টি বেঞ্চে আমরা অনেক কষ্ট করে বসি এবং আমাদের অনেক কষ্ট হয়। জানা গেছে নদী ভাঙন সহ নানা কারণে শ্রেণীকক্ষ সংকটের কবলে পড়েছে প্রায় 20,000 শিক্ষার্থী। তবে সমস্যার সমাধানে সরকারের উদ্যোগের কথাও জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের উপজেলায় PDP-4 প্রকল্পের আওতায় অলরেডি আমরা অনেকগুলো স্কুলে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন এবং তাদের বাউন্ডারি ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসেবে বলা হয়েছে, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা সহ বিভিন্ন নদ নদীর তীরে শ্রেণী সংকটে অন্তত 1000 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম গাইবান্ধায় 600 আর রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় 400-এরও মতো স্কুল এই সমস্যার কবলে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে। বিভিন্ন হাওরে চলছে ধান কাটা। তবে চাহিদার তুলনায় শ্রমিকের বাড়তি মজুরি এবং হারভেস্টার মেশিনের সংকটে হিমশিম খাচ্ছেন চাষিরা। এতে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে বলছেন চাষিরা। সুনামগঞ্জের দেখার হাওরে 7 একর জমিতে ধান চাষ করেছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের এরশাদ আলী। ফলন বেশ ভালো, এরই মধ্যে সব ধান পেকেও গেছে। তবে শ্রমিক না পাওয়ায় বিপাকে এই চাষি। এছাড়া কয়েকদিন যোগাযোগ করে পাননি হারভেস্টার মেশিনও। 400 টাকা রোজ, 700 টাকা রোজ হামলার জন্য এখন মনে করেন একলাগুলি যেমন হচ্ছে 5-7 কেয়ার মানুষ পারাম না, ওই একলা কাটাতে লাগলাম। আগে অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক সুনামগঞ্জে গিয়ে কাজ করলেও এবার তাদের আনাগোনা কম। এ অবস্থায় সময় মতো ধান কাটতে না পারলে অকাল বন্যায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। আমরা খুব সংকটে আছি, ধান কাটার মানুষ পানি যান না। যে টাকা দিয়ে ক্ষেত করি এর চেয়ে দ্বিগুণ জায়গায় খরচ। বৃষ্টিপাত বেশি হইলে তো সমস্যা। কিন্তু গেছে রাত্রে শিলাবৃষ্টি কিছু রাত্রে দেখা গেছে, তো খুব সংকট হই। এদিকে সংকট নিরসনে শ্রমিক সরবরাহের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু কিছুটা সংকট রয়েছে, এক্ষেত্রে আমরা কমন হারভেস্টার মালিকগুলোকে বলেছি যে হাওরে ধান কর্তন করে দ্রুত নন হাওরে এসে তাদের কমেন্ট দিয়ে ধানগুলো কর্তন করার জন্য, এবং স্থানীয়ভাবে যারা আমাদের যুবক সমাজ রয়েছেন এবং যারা আমাদের অনিয়মিত শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা এই ধান কর্তনে নিয়োজিত করেছি। এবার জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 2,23,510 হেক্টর জমিতে। বর্তমানে ধান কাটার কাজ করছেন 1.5 লাখ শ্রমিক। এছাড়া ব্যবহার করা হচ্ছে প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার মেশিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মন্দা সময় পার করছে দেশের আবাসন খাত। গেল 1 বছরের ব্যবধানে ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমেছে 25%, আর 50% পর্যন্ত কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। এমন অবস্থার কারণ হিসেবে ড্যাপের আইনকে দায়ী করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এছাড়া অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের বাড়তি সুদহারকেও দায়ী করছে রিহ্যাব। ত্রিমুখী সমস্যার মধ্যে দেশের আবাসন খাত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম এই খাতে এখন স্থবিরতা চরমে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের তথ্য মতে 2022 সালের ড্যাপের আইনের ফলে দেশের প্রকল্পের কাজ কমেছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির, ঋণের বাড়তি সুদের জন্য শুধু ঢাকাতেই ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি 20 থেকে 25% এবং বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি প্রায় 50% পর্যন্ত কমেছে। জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এত বেশি রেজিস্ট্রেশন ব্যয় সার্বিকভাবে তারা ইম্পোজ করে, যেটার কারণে জনগণ যারা প্লট বা ফ্ল্যাট কিনে তারা কিন্তু রেজিস্ট্রেশনে নিরুৎসাহিত হচ্ছে। আবাসন খাতে চাহিদা কমায় কারখানা ও গুদামে জমেছে রডের স্তূপ। ব্যবসায়ীরা বলছেন প্রায় 20 থেকে 25% পর্যন্ত কমেছে রডের বিক্রি। প্রতি টনে 10 থেকে 15,000 টাকা কমানোর পরও তেমন সাড়া মিলছে না। একই সঙ্গে 2 থেকে 3 বছর ধরে ইতিবাচক প্রবৃদ্ধি নেই সিমেন্টের ব্যবসায়। উন্নয়নের যে একটা জোয়ার আসছিল আমাদের দেশে, এটা তো প্রায় 4 বছর যাবৎ ক্রমাগতভাবে বন্ধ হয়ে গেছে।
বড় বড় মেগা প্রজেক্টগুলি বন্ধ হয়ে গেছে, শেষের দিকে যেই কয়টা আছে এখন হয়তো টুকটাক করে চলতেছে। যে প্রায় 20%-এর মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে, এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুনভাবে মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন খাতে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত প্রকল্পের কাজ কমে যাওয়ায় বিক্রি কমেছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, টাইলসের মতো অন্যান্য সহযোগী শিল্পের বিক্রিও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।